কখনো কি এমন হয়েছে যে কোনো সিনেমা দেখতে গিয়ে কোনো চরিত্রের প্রতি আপনার মনে প্রচন্ড ঘৃণা তৈরি হয়েছে? আজকের এই গল্পটাও হয়তো আপনাকে কারো প্রতি ঘৃণা করতে বাধ্য করবে। আমাদের গল্প শুরু হয় কিমিন নামের একজন মাঝবয়সী সিঙ্গেল মাদারের জীবন দিয়ে। প্রতিদিনের মতো তিনি অফিসে ছিলেন। হঠাৎ তার অ্যাপার্টমেন্ট থেকে ফোন আসে যে তার মেয়ে তার কুকুরকে অ্যাপার্টমেন্টের ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। কিমিন ছুটে বাড়িতে এসে দেখেন তার মেয়ে চুপচাপ কুকুরের মৃতদেহের পাশে বসে আছে। দৃশ্যটা ছিল সত্যি ভয়ঙ্কর। মেয়ের চোখে ভয় বা অনুশোচনার কোনো চিহ্নই নেই। কিমিন প্রথমে ভাবেন হয়তো ভুল করে কুকুরটা পড়ে গেছে। এরপর মা মেয়ে মিলে কুকুরটাকে কবর দেয়। কয়েকদিন পর কিমিনকে স্কুল থেকে ফোন করা হয়। জানা যায় তার মেয়ে কিমসু তার সহপাঠীকে মারাত্মকভাবে মারধর করেছে। সিসিটিভিতে দেখা যায় কিমসু একটি মেয়েকে দোলনার নিচে বসিয়ে তার মুখের উপর দোলনাটা বারবার সজোরে ধাক্কা দিচ্ছে। স্কুল কর্তৃপক্ষের আর কোনো উপায় না থাকায় কিমসুকে স্কুল থেকে বের করে দেয়। কিমিন খুব দুশ্চিন্তায় পড়ে যায়। কি হয়েছে তার মেয়ের? এক রাতে কিমিনের ঘুম ভেঙে যায়। তিনি দেখেন কিমসু দেওয়ালের পাশে চুপ করে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কিমসু তার মায়ের পায়ে ছুরি দিয়ে বড় একটি ক্ষত তৈরি করে দেয়। আর তারপর সে জিজ্ঞেস করে, মা তোমার ব্যথা লেগেছে? কিমিন এখন নিজের বাড়িতে ভয়ে সিটিয়ে থাকে। তিনি বুঝতে পারেন তার মেয়ে কিমসু কোনো স্বাভাবিক শিশু নয়। ভয়ে তিনি নিজের ঘরের দরজা রাতে তালা দেওয়া শুরু করেন। এরপর কিমিন তার মাকে সবটা খুলে বলেন। কিছুদিন পর তার মা আসেন যাতে মেয়েকে এই মানসিক চাপ থেকে সাহায্য করতে পারে। মেয়ের উপর নজর রাখার জন্য কিমিন তার নতুন স্কুলের সুইমিং টিচার হিসেবে চাকরি করার জন্য আবেদন করেন। যেহেতু তিনি আগে একজন ভালো সাঁতারু ছিলেন তাই তার চাকরিটা হয়ে যায়। তিনি সব বাচ্চাদের সাঁতার শিখাতে শুরু করেন, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল শুধু তার মেয়ের কিমসুর উপর নজর রাখা। কিমিন খুব চেষ্টা করেন, কিন্তু যখনই তিনি অন্য বাচ্চাদের সাথে কথা বলতেন কিমসুর মনে হিংসা জন্ম নিত। এদের মধ্যে একজন মেয়ে ছিল জিয়া। একা পেয়ে কিমসু তাকে প্রচন্ডভাবে বিরক্ত করে এবং তার উপর আক্রমণ করে। কিমিন কিছুতে বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন। কিমিনের মা তাকে নিয়ে চার্চেও যান। এরপর তাকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তারের কাছে কিমসুর কোনো চিকিৎসা নেই। তিনি শুধু একটা পরামর্শ দেন, সতর্ক থাকুন। এই দুটো শব্দই কিমিনের মনে আরো বেশি ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বাড়ি ফেরার পথে কিমসু জিজ্ঞেস করে, মা আমাকে ক্লিনিকে কেন নিয়ে গিয়েছিলে? আমি তো একদম ঠিক আছি। কিমিন বলেন, তুমি এসব বন্ধ করছো না কেন? কিমসু পাল্টা জবাব দেয়, আমি কি ভুল করেছি? আমি বড় হয়েছি, আমার যা ইচ্ছা তা করতে পারি। এই বলে সে গাড়ির মধ্যে জোরে জোরে চিৎকার করতে থাকে। কিমসুকে নিয়ে কিমিন একটি গ্রামে আসেন যেখানে পশু পাখিকে মারা হয়। কিমিন কিছুক্ষণের জন্য কিমসুকে সেখানে ছেড়ে দেন যাতে সে পশু পাখিদের মেরে নিজের ভিতরে সব রাগ বের করে দিতে পারে, কিন্তু সেখানে অনেক পশু পাখিকে মেরে ফেলে। কিমিন আশা করেন যে এরপর হয়তো কিমসু অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক আচরণ করবে। কিমসুকে বাড়িতে এনে গোসল করানোর পর পরের দিন কিমিন জিয়ার সঙ্গে দেখা করেন। কিমিনকে দেখেই জিয়া ভয়ে কুঁকড়ে যায়। কিমিন তাকে তার অফিসে এসে জিজ্ঞেস করেন কি হয়েছিল। জিয়া বলে যে কিমসু তার উপর প্রতিশোধ নেওয়া বন্ধ করেনি। যখনই দেখা হয় কিমসু তাকে বিরক্ত করে এবং হুমকি দেয়। কিমিন এখন কি করবে তা বুঝতে পারছিল না। নিজের মেয়ে এবং নিজেকে বাঁচাতে তিনি জিয়াকে ভয় দেখান। বলেন, তুমি এই কথা কি আর কাউকে বলেছো? যদি বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। জিয়া খুবই ভয় পেয়ে যায়। তখন সেখানে কিমসু চলে আসে। কিমসু তার মায়ের পাশে জিয়াকে দেখায়, রাগে দৌড়াতে থাকে। কিমসু তাকে একটি স্টোর রুমে আটকে দেয় যাতে কাজ শেষ করে তাকে বাড়িতে নিয়ে যেতে পারে, কিন্তু তার চিৎকারের জন্য একজন শিক্ষক এসে দরজা খুলে দেয়। কিমসু ঘর থেকে বেরিয়ে সোজা সুইমিং পুল এরিয়ার দিকে দৌড়ে যায়। তার চোখে কোনো ভয় নেই। সে সোজা জিয়াকে পানিতে ধাক্কা মেরে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কোনো মতো জিয়াকে বাঁচানো হয়, কিন্তু জিয়ার মা কিমিনকে অনেক খারাপ কথা শোনান। কিমিন ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। প্রচন্ড রাগে তিনি কিমসুকে জিজ্ঞেস করেন, কেন তুমি এসব করো? কিমসু বলে, তুমি আমার মা, তোমার কাজ আমাকে রক্ষা করা, আমাকে আগলে রাখা। কিমিন বুঝতে পারেন যে তার মেয়ে কোনো স্বাভাবিক মানুষ নয়। কিমসু দ্রুত একাই বাড়ির দিকে দৌড়াতে থাকে। কিমিন তাকে ছেড়ে দেন। কিছু সময় পর কিমিন বাড়িতে এসে তাকে খুঁজতে শুরু করেন। তিনি দেখেন তার মায়ের হাতটা মারাত্মকভাবে ক্ষতবিক্ষত। কেউ একজন ছুরি দিয়ে তার হাত কেটে দিয়েছে। রাগে কিমিন কিমসুর দরজা ধাক্কা দিতে থাকেন। যখন কিমসু দরজা খোলে না তিনি তালা ভেঙে ভিতরে ঢোকেন। দেখেন কিমসু ছুরি দিয়ে ঘরের সব জিনিস কেটে টুকরো টুকরো করে ফেলেছে। সে বলতে থাকে, কেমন মা তুমি? আমাকে একা ছেড়ে দিয়েছিলে, তুমি কি আমাকে ফেলে দিতে চাও? নিজের বয়সের তুলনায় অনেক বড় বড় কথা বলতে থাকে সে। কিমসুকে শান্ত করার চেষ্টা করে কিমিন তার হাত থেকে ছুরিটা নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কিমসু তাকে আক্রমণ করে এবং তাকে আহত করে দেয়। কিমিন এখন বুঝে গেছেন তার মেয়ের কোনো চিকিৎসা নেই। রাতে কিমসু কিমিনকে সুইমিং পুলে নিয়ে আসে। কিমিন তাকে পানিতে ডুবিয়ে দিতে চান যাতে কিমসু ভয় পায় এবং ডুবতে থাকা অনুভূতিটা বুঝতে পারেন। কিমসুও বুঝে যায় যে তার মা তাকে কেন এখানে নিয়ে এসেছেন। কিমিন ভুল করে তার হাতের ব্যান্ডেজ খুলে ফেলেন। তার রক্তক্ষরণের কারণে দুর্বল হয়ে তিনি পানিতে ডুবতে থাকেন। কিমসু নিজের মাকে পানিতে ডুবিয়ে মেরে সেখান থেকে পালিয়ে যায়।
এরপর গল্প 20 বছর এগিয়ে যায়। আমরা লিওং নামের এক মেয়েকে দেখি যার জীবনে কেউ নেই। সে একটি ক্লিনিং কোম্পানিতে কাজ করে এবং তার খরচ চলে যায়। তবে অতিরিক্ত কিছু উপার্জনের জন্য সে ধনী মানুষদের বাড়ি থেকে পার্স ও কিছু দামি জিনিস চুরি করত। একদিন চুরি করার সময় তার নজর হায়ান নামের এক মেয়ের উপর পড়ে। হায়ান সব দেখে ফেলে। লিওং খুব ভয় পেয়ে যায়। সে হয়তো কাউকে বলে দেবে, কিন্তু হায়ানও এখানে নতুন কর্মচারী হিসেবে যোগ দিয়েছে। এখানেই আমরা তাদের টিম লিডারের সঙ্গে পরিচিত হই। খেতে খেতে টিম লিডার হায়ানকে তার সম্পর্কে জিজ্ঞেস করেন। হায়ান জানে যে ছোটবেলায় তার বাড়িতে আগুন লেগেছিল আর তাতে তার পরিবার সবাই পুড়ে মারা যায়। সে নিজে বেঁচে যায় এবং অনাথ আশ্রমে বড় হয়। তখন লিওং বলে যে তার জীবনও একই রকম, সেও অনাথ আশ্রমে বড় হয়েছে। লিওং খুবই রহস্যময়ী একটা মেয়ে। সে কারোর সাথে বেশি কথা বলে না, হাসে না বা মিশে থাকে না। সে শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এরপর বাড়ি ফিরে লিওং দেখে হায়ান তার ঘরে বসে আছে। টিম লিডার তাদের দুজনকে একসাথে থাকতে বলেছেন, যতক্ষণ না কোম্পানি হায়ানের জন্য আলাদা কোনো থাকার জায়গা খুঁজে পায়। লিওং এর হায়ানকে নিয়ে কোনো সমস্যা নেই, তবে হায়ান যে কাজগুলো করে তাতে তার খুব রাগ হয়। সে বাথরুমে চুল ছড়িয়ে রাখে, তার অন্তর্বাসগুলো সেখানে ফেলে রাখে, তার পুরো বাথরুম নোংরা করে রাখে। আর সবচেয়ে বিরক্তকর ব্যাপার হলো হায়ান লিওং এর অনুমতি ছাড়াই তার জামা কাপড় পরে নেয়। লিওং কোনো কথা বলে না। কয়েকদিন দুজন একসাথে কাজ করে। একদিন লিওং হাসতে হাসতে হায়ানকে বলে, তুমি তো নিজের জন্য বাড়ি খুঁজছিলে, কি হলো, কোনো বাড়ি পেলে না? লিওং এই কথাটি এই আশায় বলেছিল যে হায়ান হয়তো লজ্জিত হবে এবং নিজের জন্য একটা বাড়ি খুঁজে নেবে। কিন্তু হায়ান এই ব্যাপারটা টিম লিডারকে বলে দেয়। নিজের অসহায় আর ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করে বলে, আমি গরিব, অনাথ, আর লিওং আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। টিম লিডার তখন বলে যে লিওং এর এমন আচরণের পিছনে একটি কারণ আছে। তার কথা যেন হায়ান কিছু মনে না করে। তিনি জানান যে লিওং যখন ছোট ছিল তখন তার মানসিকভাবে অসুস্থ মা তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কোনোভাবে সে বেঁচে যায়। বড় হওয়ার পর লিওং এর একটি বয়ফ্রেন্ড হয়। সে তাকে খুব মারধর করত। লিওং যখন অন্তঃসত্ত্বা হয় তখন সে তাকে জোর করে গর্ভপাত করানোর কথা বলতো, কিন্তু লিওং এতে রাজি হয় না। সে বলে যে সে একাই তার সন্তানকে বড় করবে, কারণ তারও বাঁচার অধিকার আছে। কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে খুব হয়রানি করত। লিওং এর অতীত শুনে হায়ানের খুব খারাপ লাগে। টিম লিডার বলে, তাকে একটু ভালোবাসার সাথে কথা বলো আর তার কথায় কিছু মনে করো না। কয়েকদিন পর লিওং এর জন্মদিন আসে। হায়ান টিম লিডারের সাথে মিলে তার জন্য কেক বানায়। লিওং এর খুব ভালো লাগে। সবাই একসাথে মদ খায়। নেশার ঘরে হায়ান বলে, টিম লিডার, আপনাকে আমার মায়ের মতো মনে হয়, আমি আপনাকে আমার মা ভাবি। আর হাসতে থাকে। লিওং সব বোঝে যে হায়ান কেন এমন করছে, কারণ সে টিম লিডারের মন জয় করতে চায় যাতে বিনামূল্যে এখানে থাকতে পারে। হায়ান এরপর লিওংকে বলে, তুমি যে চুরি করো আমি পুলিশকে বলে দেব। লিওং খুব ভয় পেয়ে যায়। পরের দিন টিম লিডার লিওংকে বলে যে গত রাতে হায়ান তার কাছে এসে কাঁদতে কাঁদতে কিছু বলতে চেয়েছিল। লিওং ভয়ে পুরোপুরি ভেঙে পড়ে। হায়ানের নাটক দিন দিন বেড়েই চলছিল, তাই লিওং সিনিয়র হওয়ার কারণে হায়ানকে বকাঝকা করতে চায়, কিন্তু হায়ানও পিছিয়ে থাকার পাত্রী নয়। সে উল্টো লিওংকে অপমান করে। লিওং যখন বাড়ি ফিরছিল তখন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। সে আবার গর্ভপাতের কথা বলতে থাকে। লিওং তাকে ফিরিয়ে দিলে বয়ফ্রেন্ড তাকে মারতে শুরু করে। পরিস্থিতি খুব গুরুতর হয়ে যায়। হায়ান এসে বয়ফ্রেন্ডকে মারতে থাকে, কিন্তু বয়ফ্রেন্ড হায়ানকেও ধরে পেটাতে শুরু করে। ঠিক সময় পুলিশ চলে আসায় ছেলেটি পালিয়ে যায়। এই ঘটনার পর দুই মেয়ের মধ্যে একটু বন্ধুত্ব হয় এবং তাদের মধ্যকার দূরত্ব কমতে শুরু করে। লিওং হায়ানের প্রতি তার ঘৃণা মন থেকে বের করে দেয়। কয়েকদিন পর বাড়ি পরিষ্কার করার সময় লিওং হায়ানের রুমে একটি লুকানো ব্যাগ খুঁজে পায়। কৌতূহলবশত সে ব্যাগটি খুলে দেখে। তাতে একটি নোটবুক ছিল যাতে কিছু মেয়ের মুখের ছবি আঁকা ছিল, আর ছিল একটি মোবাইল যার কভারের পিছনে কিছু একটা লুকানো ছিল। লিওং সেটি পরীক্ষা করতে যাবে, ঠিক তখনই হায়ান সেখানে চলে আসে। লিওং দ্রুত সেখান থেকে পালিয়ে গিয়ে সে কাগজটি পরীক্ষা করে। এটি একটি ছবি ছিল যাতে তিনটি মেয়ে একটি অনাথ আশ্রমের বাইরে বসে আছে। পিছনে অনাথ আশ্রমটির নামও দেখা যাচ্ছে। লিওং বুঝতে পারে যে হায়ান কিছু লুকাচ্ছে। সে নিজে থেকে এই রহস্য খুঁজে বের করতে চায়। ঠিক তখনই খবর আসে যে তার বয়ফ্রেন্ডের উপর প্রাণঘাতী হামলা হয়েছে এবং সে আইসিইউতে আছে। লিওং সেখানে ছুটে যায়, কিন্তু জানতে পারে যে তার বয়ফ্রেন্ড মারা গেছে। বয়ফ্রেন্ডের মা লিওংকে হুমকি দেয়, তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস, তোর শেষ রক্ষা হবে না। লিওং কিছুতে বুঝতে পারে না যে কি হয়েছে। বাড়ি ফিরে সে হায়ানকে সবটা জানায়। হায়ান তখন খুব হাসতে থাকে এবং বলে, ভালোই হলো সে মরে গেছে, সে তোমাকে খুবই বিরক্ত করত। তার এই অতিরিক্ত হাসি দেখে লিওং বুঝতে পারে যে হায়ান এই কাজটা করেছে। পরের দিন লিওং হায়ানের অনাথ আশ্রমে ফোন করে। সেখান থেকে জানতে পারে যে হায়ান নামের একটি মেয়ে এখানে ছিল, কিন্তু 10 বছর আগে আগুনে পুড়ে সে মারা গেছে। এই ব্যাপারটা আরো ভালোভাবে বোঝার জন্য লিওং অনাথ আশ্রমের রেকর্ড রুমে গিয়ে পরীক্ষা করে। সে নিশ্চিত হয় যে হায়ান নামের মেয়েটি 10 বছর আগেই মারা গেছে। আর ছবিতে যে তিনটি মেয়ে ছিল তাদের মধ্যে একজন হায়ান ছিল।
আর দুজন মারা গেছে। ছবিটি নিয়ে লিওং দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। সে বুঝতে পারে যে মৃত হায়ানের আইডি নিয়ে অন্য কোনো মেয়ে হায়ান সেজে তাদের সঙ্গে আছে। লিওং তার রুমের সূত্র খুঁজতে থাকে। হায়ান তাকে দেখে ফেলে। লিওং তাকে কোনো ভয় না পেয়ে জিজ্ঞেস করে, তুমি কে? আমাকে বলো, আমার বয়ফ্রেন্ডকে তুমি মেরেছো? হায়ান বুঝতে পারে যে তার সত্য প্রকাশ হয়ে গেছে। হায়ান বলে, হ্যাঁ, যেদিন টিম লিডার আমাকে বলেছিল যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে মারধর করে, সেদিনে আমি তাকে মেরে ফেলার কথা ভেবেছিলাম, কারণ আমি তোমাকে পছন্দ করি। এই বলে সে লিওং এর কাছে আসার চেষ্টা করে, কিন্তু লিওং এমন কোনো সম্পর্ক পছন্দ করে না। সে তাকে দূরে সরিয়ে দেয়। হায়ান তার মুখে একটা কাপড় চাপা দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। পরের দিন সকালে লিওং এর যখন ঘুম ভাঙে তখন সে বাইরে এসে দেখে সবকিছু স্বাভাবিক, কিন্তু হায়ান টিম লিডারের গলায় ছুরি ধরে ইশারা করে যে লিওং যদি কাউকে এই ব্যাপারে বলে তাহলে সে টিম লিডারকে মেরে ফেলবে। পরের দিনই হায়ান সুপারভাইজারের কাছে গিয়ে লিওং এর চুরির অভিযোগ করে যে সে ধনী মানুষদের বাড়ি থেকে পার্স চুরি করে। এর জন্য লিওংকে অনেক বকা শুনতে হয়। রাগে লিওং হায়ানের ব্যাপারে টিম লিডারকে সব বলে দেয়, কিন্তু টিম লিডার লিওং এর কথার উপর বিশ্বাস করতে চান না। হায়ান উপর থেকে সব দেখতে থাকে। লিওং রাগে বাড়িতে যায় যাতে হায়ানকে ধরে তার থেকে সত্যটা বের করতে পারে, কিন্তু হায়ান পুরো বাড়িতে ধোয়া করে দেয় এবং লিওংকে সজোরে লাথি মারে। লিওং টিম লিডারের উপর এসে পড়ে। টিম লিডার বুঝতে পারে যে ভিতর থেকে কেউ তাকে লাথি মেরেছে, কিন্তু কে মেরেছে তা তিনি বুঝতে পারেন না। টিম লিডারের মাথায় আঘাত লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হায়ান সেখানে এসে তার জন্য মিথ্যা পরিচর্যার নাটক করে। এদিকে লিওং অনাথ আশ্রমের একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করতে চায়, যিনি হায়ানের আসল পরিচয় জানেন। এখানে আমরা সবকিছু জানতে পারি। হায়ানেই সে ছোট কিমসু যে তার মাকে সুইমিং পুলে ডুবিয়ে মেরেছিল। মাকে মেরে সে নিজের বাড়িতে যায়নি, কারণ তার নানি সেখানে ছিলেন। তাই সে সেখান থেকে পালিয়ে গিয়ে অনাথ আশ্রমে থাকতে শুরু করে। অনাথ আশ্রমেও সে অন্য মেয়েদের উপর বুলি করত। এই সময় তার দুজন ঘনিষ্ঠ বন্ধু তৈরি হয়। তিনজনের বন্ধুত্ব খুব গভীর ছিল, কিন্তু সময় যত যায় তার নানি তাকে খোঁজা বন্ধ করেনি। তিনি মনে করতেন যে তার নাতনি হয়তো অনাথ জীবন কাটাচ্ছে, তাই তাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসা উচিত, কারণ তার কাছে তো কিমসু নিষ্পাপ এবং ছোট একটি মেয়ে ছিল। যখন কিমসু জানতে পারে যে তার নানি তাকে খুঁজতে অনাথ আশ্রমে এসে গেছেন, তখন সে লুকিয়ে পড়ে। সে তার দুই বন্ধুকে বলে যে তারা যেন বলে দেয় যে কিমসু এখানে নেই, কিন্তু তার এক বন্ধু বলে দেয় যে কিমসু এখানে লুকিয়ে আছে। এরপর কিমসু প্রচন্ড রেগে যায়। সে এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি। সে অনাথ আশ্রম থেকে পালিয়ে যায়, কিন্তু কয়েকদিন পর ফিরে আসে এবং পুরো অনাথ আশ্রমে আগুন লাগিয়ে দেয়। এই আগুনগুলোতে সবাই মারা যায়। এরপর কিমসু তার মৃত বন্ধু হায়ানের পরিচয় নিয়ে এখানে থাকতে শুরু করে। নানিও ভেবেছিলেন যে আগুনে পড়ে তার নাতি মারা গেছে, তাই তিনি তাকে খোঁজা বন্ধ করে দেন। এদিকে সুপারভাইজারও জানতে পারেন যে হায়ানের জমা দেওয়া সিভিটি নকল, আর সে টিম লিডারকে আহত করেছে। কারণ যখন বাড়িতে আগুন লেগেছিল তখন হায়ান যে লাথি মেরেছিল তার রাস্তায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল। তারা এই ব্যাপারে আলোচনা করতে আসেন, কিন্তু যে মেয়ে ছোটবেলা থেকেই একটা পশুর মতো, সে কি আর আলোচনা করবে? সে 1 মিনিটের মধ্যে সুপারভাইজারকে মেরে ফেলে। এরপর সে হাসপাতালে যায় এবং টিম লিডারকে তুলে নিয়ে তাদের বাড়িতে আসে। লিওংও তখন হাসপাতালে ছিল। টিম লিডারকে না দেখে সে দ্রুত বাড়ির দিকে দৌড়াতে থাকে। হায়ানের মুখে রক্ত দেখে সে ভয় পেয়ে যায় যে কিছু একটা ঘটেছে। হায়ান বাড়িতে আগুন লাগানোর জন্য পেট্রোল ছড়াচ্ছিল এবং লিওংকে বলছিল, আমি ছোটবেলা থেকে ভালোবাসা পাইনি, তাই আমি এমন। লিওং তখন টিম লিডারের মৃতদেহ দেখতে পায় এবং পুরোপুরি ভেঙে পড়ে। হায়ান বাড়িতে গ্যাস ছড়াতে শুরু করে, কিন্তু লিওং তাকে মারতে শুরু করে। দুই মেয়ের মধ্যে দীর্ঘক্ষণ ধরে মারামারি চলতে থাকে। হায়ান লিংকেও মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু টিম লিডার তার শেষ শক্তিটুকু দিয়ে হায়ানের উপর আক্রমণ করে। হায়ান উল্টো টিম লিডারকে খুব নির্মমভাবে মেরে ফেলে। এরপর সে লিওংকে আক্রমণ করে। লিওং অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও তার সঙ্গে লড়াই করে। এই লড়াইয়ের সময় হায়ানের হাত গ্যাসের মধ্যে আটকে যায়। লিওং সেই সুযোগ সদ্ব্যবহার করে গ্যাস চালু করে দেয়। এর ফলে হায়ানের পুরো শরীরে আগুন ধরে যায়। সে মারাত্মকভাবে পুড়তে থাকে। সবার মনে হয় যে অবশেষে সে মরতে চলেছে, কিন্তু না, সে পুরোপুরি মরে না। সে সেখান থেকে পালিয়ে একটি নদীর ধারে যায়। সেখানে নিজেকে পানি দিয়ে পরিষ্কার করে। ঠিক তখনই তার মায়ের আত্মা তার সামনে আসে, আর মা বলে, তুমি যা করেছো তা ভুলে যাও আর আমার সাথে চলো। অর্থাৎ তিনি তাকে মরতে বলছেন। হায়ানের মা তাকে ধরে ফেলেন, কিন্তু এই মেয়েটি এতই পশুর মতো যে সে একটি পাথর তুলে তার মায়ের মাথায় মারতে শুরু করে এবং তাকে মেরে ফেলে। এরপর সে বলে, আমি এভাবেই বাঁচবো, কিন্তু মরবো না। এখানেই সিনেমা শেষ হয়ে যায়। এই ছবিতে দেখানো হয়েছে যে একটি মেয়ে ছোটবেলায় থেকে মানসিক ভারসাম্যহীন ছিল। তার এই ধরনের কাজ করতে, মানুষকে মারা, কষ্ট দেওয়া, এসব করতে ভালো লাগতো। আজকের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের অন্যের কষ্ট দেখতে ভালো লাগে, তাদের মারতে, অত্যাচার করতে আনন্দ পায়। এমন মানুষ হয় যাদের অন্যের কষ্ট দেখলে নিজের ভালো লাগে। এদেরকে পশুর সাথে তুলনা করা যায় না, কারণ পশুরাও একটা সীমার পরে আক্রমণ করে। আপনি কি কখনো এমন কোনো মানুষকে দেখেছেন
যদি দেখে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এমন মজার মজার কাহিনী পেতে চাইলে। আজকের জন্য বিদায়।